আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই, সংসদে আইনমন্ত্রী। মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক স্থানে সহিংসতার সীমা ছাড়িয়ে গেছে বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। বস্তিবাসীকে করোনার টিকা দেওয়া শুরু, বেশিরভাগ মানুষকে ভ্যাকসিনেশনের পর বুস্টার ডোজের বিষয়ে চিন্তা ভাবনা। এবং শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায়ের পথে প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন গ্রহণের কোনো সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে জাতীয় সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যের জবাবে তিনি সব কথা জানান। আইনের ভুল ব্যাখ্যা দিয়ে বিএনপি বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। ফজর রাব্বির রিপোর্ট। জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের দিনের কার্যসূচি অনুযায়ী বিরোধী দলীয় নেতা ও উপনেতার পারিতোষিক ও বিশেষাধিকার বিল 2021 উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিলের উপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আবারও খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ চেয়ে আইনের ব্যাখ্যা তুলে ধরেন। 401 এবং 401 ক ধারা ভালো করে পড়লে দেখা যায়, আদালত যদি বিদেশে যেতে নিষেধ করে কোনো আদেশও দেয়, তারপরেও সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। জবাবে আইনের ব্যাখ্যা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারায় বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন গ্রহণের কোনো সুযোগ নেই। 401 ধারায় যে দরখাস্তটা করা হয়েছিল সেই দরখাস্তটা নিষ্পত্তি হয়ে গেছে। সেই একটা দরখাস্ত যদি নিষ্পত্তি হয়ে যেয়ে থাকে, 401 ধারার 1 উপধারা, 2 উপধারা, 3 উপধারা, 4 উপধারা, 5 উপধারা, 6 উপধারায় কোথাও নাই যে ওটাকে আবার টেনে এনে আবার ওটাকে আমি রিভাইভ করতে পারি। দ্যাট ইজ নট দেয়ার ইন দ্য ল। আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, বিএনপির সংসদ সদস্য আইনের অপব্যাখ্যা দিয়ে সংসদে বিভ্রান্তি সৃষ্টি করছেন। নিষ্পত্তিকৃত দরখাস্ত আবার পুনর্নিষ্পত্তি করা যায়। মাননীয় স্পিকার, আই হ্যাভ ক্লিয়ারলি স্পেলড ইট আউট। বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য প্রত্যাহার করতে স্পিকারের কাছে আবেদন জানান আইনমন্ত্রী আনিসুল হক। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি অভিযোগ করেন, দেশে বেগম জিয়ার উন্নত চিকিৎসা সম্ভব নয় বলে দাবি করে অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। মইনুল আহসানের রিপোর্ট। গেল কয়েক মাসের মধ্যেই নানা শারীরিক জটিলতা নিয়ে 3 দফা হাসপাতালে ভর্তি হতে হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সবশেষ প্রায় 1 মাস এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার 6 দিনের মাথায় গত শনিবার আবারও হাসপাতালে ভর্তি হতে হয় বেগম জিয়াকে। শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা, শরীর থেকে চাকা অপসারণের পর বায়োপসি করার খবরে নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। দলের মহাসচিব জানালেন, সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়া শারীরিক নানা জটিলতার সাথে লড়াই করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ। আমি ঠিক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে গতকাল প্রথম তিনি সিসিইউতে তার বেড থেকে রত হাতে তিনি চেয়ারে বসেছেন এবং অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন। তাকে শুধু রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্যই আজকে ভয়াবহভাবে যে চক্রান্ত, সেই চক্রান্তে তাকে এখন জীবন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। তার যদি কিছু হয়ে যায় তোর সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারকেই বহন করতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে মির্জা ফখরুল পরিবারের আবেদনে সাড়া দিয়ে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান। দেশে ডাক্তার সাহেবরা ইতিমধ্যে বলেছেন তার চিকিৎসাটা হচ্ছে অনেক ধরনের অসুখের। এই অসুখগুলো যদি সত্যিকার অর্থেই সুষ্ঠু চিকিৎসা করতে হয়, তাহলে এই দেশে সেই ধরনের কোনো মেডিকেল সেন্টার বা হাসপাতাল নেই।
আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে, আপনারা দয়া করে আপনারা মানবতার স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাইরে চিকিৎসার সুযোগ করে দেন, যেটা তার পরিবার থেকে আবেদন করা হয়েছে। এ সময় কর্মী সমর্থক সহ দেশবাসীর কাছে আবারও বেগম জিয়ার জন্য দোয়া চান সিনিয়র নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো কোনো ক্ষেত্রে সহিংসতা সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তার মতে নির্বাচনকে আরও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো উচিত। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করলেও এখনই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানান তিনি। খালিদ মাহমুদ চৌধুরী আরও জানান, ভুল তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে কিনা তাও বিবেচনা করা হচ্ছে। আমাদের যে প্রতীকে দলীয় প্রতীকে যে নির্বাচনটা, এই প্র্যাকটিসটা আমাদের দীর্ঘদিনের না। এটা মানে দ্বিতীয়বার আমরা এই দলীয় প্রতীকে নির্বাচনটা করছি। এটা একটা প্র্যাকটিসের বিষয় আছে। কাজেই আমাদের এই যে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার যে সদস্যটা এবং পরিধিটা আরো বাড়াতে পারলে আমার মনে হয় সহিংসতা কমে আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আলী নূর বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্ত 4 কর্মচারী হলেন কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা ও জোসেফ সর্দার এবং অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী ও মিন্টু মিয়া। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের 17টি নথি গায়েবের ঘটনায় গত 28 অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা হায়দার জিডিটি করেন। এরপর নথি গায়েবের ঘটনায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলমকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। রাজধানীতে শুরু হয়েছে বস্তিবাসীকে করোনা টিকা দেওয়ার কার্যক্রম। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে করাইল বস্তিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব বস্তিতে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। বস্তিবাসী সহজে টিকা নিতে পেরে খুশি। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। দেশের সব মানুষকে পর্যায়ক্রমে টিকার আওতায় আনতে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করছে সরকার। লক্ষ্যমাত্রা পূরণে কমিউনিটি ক্লিনিকগুলো টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করে প্রতিদিন 15 লাখ ডোজ টিকা দেওয়া হচ্ছে। এর বাইরেও পিছিয়ে পড়া বস্তিবাসীকে টিকা দিতে এবার বিশেষ কর্মসূচি নেওয়া হলো। যারা অনলাইনে নিবন্ধন করতে অক্ষম তাদের জন্য তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এ কারণে ঝামেলা ছাড়াই টিকা নেওয়া সম্ভব হচ্ছে। খুশি যে আমাকে কোনো কষ্ট হয় না, আমাদের বাচ্চা আছে এখানে আসার কারণে আমাদের অনেক ভালো হয়েছে, সুযোগ সুবিধা ভালো হয়েছে। এমনি মনে করেন যে বাড়ির বাসায় কাছে দিয়ে মনে করেন যে কাজে আগামে আমরা যাইতে পারবো। আমরা যারা কর্মজীবী মানুষ তারা আশেপাশে থেকে দ্রুতভাবে টিকাটা নিতে পারতেছি, এজন্য আমাদের কারো কোনো সমস্যা হচ্ছে না। আমার জন্য সুবিধা হচ্ছে, ভালো হয়েছে, কারণ আমি দৌড়াদৌড়ি করতে পারতাম, কাজের মানুষ, কাজে থাকতাম, এমনকি টিকা দিতেও পারতাম না। করাইল বস্তিতে প্রায় 3 লাখ লোকের বাস। এদের সবাইকে টিকার আওতায় আনার পর অন্য সব বস্তিতেও এই কার্যক্রম চলবে। বস্তিতে অনেকগুলো টিকা কেন্দ্র থাকায় খুব সহজে টিকা পেয়েছেন বাসিন্দারা। ঘরের কাছে টিকা কেন্দ্র পেয়ে তারাও ছিল আনন্দিত। কাজটা একটু সুবিধা হয়েছে, তাড়াতাড়ি পাইছি। অন্য জায়গায় গেলে সিরিয়াল লাগতো, সময় লাগতো যাইতে। আমি মূর্খ মানুষ, কিছুই বুঝতাম না, তাই আমার সবচেয়ে সুবিধা হয়েছে, ভালো হয়েছে। অনস্পটের টিকা আমরা অ্যাপস খুলছি, শুরু অ্যাপসের মাধ্যমে অনস্পটে আপনার কেন্দ্র সিলেক্ট করে দেন, কাজ করে দিয়েছি, অনেক সুবিধা হচ্ছে তাদের। যেহেতু অনলাইন করে দিচ্ছি সাথে সাথে, এটাতে ওনাদের জনগণের অনেক হেল্প হচ্ছে, যার কারণে কাজটা অনেক দ্রুত আগাচ্ছে। বস্তিবাসীকে দেয়া হচ্ছে ফাইজারের টিকা। এখন থেকে এই কার্যক্রম চলমান থাকবে। নিজেদের অজ্ঞতা কিংবা পারিপার্শ্বিক অবস্থার কারণে নানা সুযোগ সুবিধা থেকে বস্তিবাসী বঞ্চিত হলেও সরকারের বিশেষ ব্যবস্থাপনার কারণে টিকাদান কর্মসূচি থেকে বঞ্চিত হননি এসব মানুষ। বিশেষজ্ঞরা মনে করছেন এমন উদ্যোগের ফলে গণবসতিপূর্ণ এলাকাগুলোতে করোনা সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে যাবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশের বেশিরভাগ মানুষকে টিকা দেওয়ার পর বুস্টার ডোজের বিষয়ে চিন্তা ভাবনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি সরকারের দেওয়া টিকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলেন, দেশে টিকার কোনো সমস্যা নেই। শফিল আলম সুজনের রিপোর্ট। সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে দেয়া হলো প্রায় 15 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ও চিকিৎসা সামগ্রী।
কিং সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের রিলিফ ফান্ড থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসব সামগ্রী হস্তান্তর করা হয়। শুরুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকদের একটা বড় অংশই থাকে সৌদি আরবে। বন্ধু প্রতিম সৌদি আরব সহ অন্যান্য দেশ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী টিকা পাওয়া গেলে দেশে টিকার কোনো সমস্যা হবে না। 210 মিলিয়ন ভ্যাকসিন আমরা পয়সা দিয়ে কিনি, 9 কোটি আমরা ভ্যারাইটিজ অফ ওই কোভ্যাক্সের আন্ডারে পেয়েছি, তবে আমাদের আর ভ্যাকসিনের সমস্যা নাই। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা দেওয়ার সক্ষমতা বাড়লেও এখন প্রতিদিন প্রায় 15 লাখ মানুষকে টিকা দেওয়া হচ্ছে। বয়স্ক এবং ঝুঁকিপূর্ণ মানুষদের আগে টিকা দেওয়া হচ্ছে বলে মৃত্যুর সংখ্যা কমে এসেছে। সৌদি প্রবাসী শ্রমিকদের চীনা টিকা দেওয়ার পর কোয়ারেন্টাইনে থাকতে না হয় সে ব্যাপারে আলোচনা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। যদি বুস্টার ডোজের কখনো প্রয়োজন হয় এবং সেই প্রয়োজন হলে পরে আমরা সেটা অবশ্যই কনসিডার করব। শুধু প্রবাসী নয়, বাংলাদেশেও যখন এই পর্যায়ে আসবে, যখন আমরা সকলকেই ভ্যাকসিন দিয়ে ফেলতে পারবো, মোটামুটি ন্যাশনাল কমিটি আছে, ওনাদের রিকমেন্ডেশনে আমরা বুস্টার ডোজের কথা বাংলাদেশিদের জন্য যারা এখানে থাকেন, যারা ভালনারেবল পপুলেশন, তাদেরকে আমরা আগে দেওয়ার চেষ্টা করব। এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, চীনের তৈরি ভ্যাকসিন নেওয়ার পর বুস্টার ডোজ নেওয়া লাগবে কিনা এই বিষয়টি সৌদি সরকারের বিবেচনায় রয়েছে। to write to government of Saudi Arabia to consider the Chinese vaccine, and inshallah they will respond positively inshallah. তবে চীনা ভ্যাকসিন অনুমতি দেওয়ার বিষয়টি সব দেশের শ্রমিকদের জন্য সমান প্রযোজ্য বলেও জানান সৌদি রাষ্ট্রদূত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। করোনার গণটিকা ক্যাম্পেইনের আওতায় দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে না পেরে অনেকেই পড়েছেন বিপাকে। আগামীতে কোনো গণটিকা কার্যক্রম না থাকায় তাদের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 2 দফার বিশেষ গণটিকা ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়েছেন প্রায় 8 লাখ মানুষ। তবে স্থায়ী কেন্দ্রগুলোতে যোগাযোগ করলে প্রাপ্যতার সাপেক্ষে তাদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রথম দফায় করোনার গণটিকা কার্যক্রম চলাকালে রাজধানীর ইন্দ্রা রোডের বাসিন্দা গৃহিণী রাবেয়া বেগম মডার্নার প্রথম ডোজ টিকা নেন গেল 12 আগস্ট। 1 মাস পর অক্টোবরে দ্বিতীয় ডোজ চলাকালে অসুস্থ থাকায় টিকা নিতে পারেননি তিনি। এরপর গেল 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ টিকা ক্যাম্পেইন চলাকালে দ্বিতীয় ডোজের জন্য চেষ্টা করেন রাবেয়া বেগম, কিন্তু তখন চীনের তৈরি সিনোফার্মের টিকা চলায় দ্বিতীয় ডোজ নিতে পারেননি তিনি। 3 মাস হয়ে গেছে আমার টিকার বয়স, আমি 1 ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ দিতে পারতেছি না। আমি তো অবশ্যই চিন্তিত। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, হসপিটালে গেছি, কেন্দ্রে গেছি, সূর্যের ক্লিনিকে গেছি, সব জায়গায় গেছি, এটা বলতেছে যে এটা কোনো শিওর না। প্রথম দফা গণটিকা চলাকালে মডার্না টিকার দ্বিতীয় ডোজ নিতে পারেননি এমন মানুষের সংখ্যা 1,70,000-এর কাছাকাছি। আর দ্বিতীয় দফা গণটিকা চলাকালে দ্বিতীয় ডোজ নিতে পারেননি প্রায় 6 লাখ। সব মিলে এ সংখ্যা প্রায় 8 লাখ। স্থায়ী টিকা কেন্দ্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, গণটিকা চলাকালে দ্বিতীয় ডোজ নিতে পারেননি এমন অনেকেই তাদের সাথে যোগাযোগ করছেন। আমাদের কাছে যে একটা কেস আসে এরকম, যারা মনে করেন সিনোফার্ম নিচ্ছে তাদের কিন্তু এখন কোনো সমস্যা নাই, যেহেতু এখন অনেক স্থায়ী কেন্দ্রে যায় তারা সিনোফার্ম নিয়ে নিতে পারবে। গণকেন্দ্রের টিকা নিচ্ছে মডার্না, তারা যদি আমাদের এখানে আসে আমরা হয়তো টিকাটা দিয়ে দিতে পারবো যে আমাদের প্রাপ্তির সাপেক্ষে, কিন্তু তার কিন্তু কার্ড বের হইতে সমস্যা হবে। অসুস্থতা কিংবা ব্যস্ততার কারণে যারা টিকা নিতে পারেননি এমন নাগরিকদের স্থানীয় কেন্দ্রগুলোতে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন ঢাকা জেলার সিভিল সার্জন। মডার্না টিকা সেকেন্ড ডোজ এনশিওর করেই ফার্স্ট ডোজ আমরা দিয়েছি। তারা হয়তো কোনো কারণে অসুস্থ ছিল বা কোনো দিতে পারেনি, বাট ওই সময় তারা যদি যেত তারা কিন্তু টিকা পেয়ে যেত। মডার্না টিকা যারা নিয়েছেন তাদের কিছু কিছু সেকেন্ড ডোজ হয়তো বাকি আছে, আমরা খুব শীঘ্রই কিছু মডার্না টিকা পাবো। যদি তাদের প্রথম ডোজ দেওয়া যে কার্ডটা আছে এটা যদি নিয়ে তারা হেলথ কমপ্লেক্সে যায় স্থায়ী টিকাদান কেন্দ্রে, অবশ্যই টিকা দিয়ে দেওয়া হবে। আমি মনে করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। 2 দফা গণটিকা কর্মসূচিতে 2 ডোজ মিলে করোনা টিকা নেন 2,52,00,000-এর কিছু বেশি মানুষ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সেন্টার প্রতিষ্ঠার প্রথম বছরে প্রায় 13,000 ভুক্তভোগী হয়রানির অভিযোগ করেছেন। তবে বেশিরভাগ ভুক্তভোগীর সমস্যা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য দিতে না চাওয়ায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ। তিনি আরও জানান, আধুনিকতাকে কাজে লাগিয়ে সাইবার অপরাধ বৃদ্ধি পেলেও তা রোধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। জিএম তসলিমের রিপোর্ট।
সাইবার অপরাধের শিকার নারীদের সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন। প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত 12,941 জন ভুক্তভোগী সাইবার স্পেসে হয়রানি সংক্রান্ত অভিযোগ করেছেন। পরিসংখ্যান অনুযায়ী হয়রানির শিকার নারীদের মধ্যে মাত্র 12% জিডি কিংবা মামলা করেছেন। এর মধ্যে কেবল 13% ভুক্তভোগী অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্তের পর তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। বিরাট অংশ হচ্ছে ওই মামলা মোকদ্দমা করতে চায় না, তারা চায় যে একটা ফায়ার ফাইটিং, যে একটা ভুয়া আইডি থেকে কিছু করা হয়েছে ওটা বন্ধ করে দেওয়া, প্লাস ভিকটিম ইজ হ্যাপি। এবং সবচেয়ে মুশকিল হয় তখন যখন আমরা আইডেন্টিফাই করার পরে যদি কোনো ক্রমে অ্যারেস্ট করে ফেলি আমরা বা তাকে গ্রেপ্তারের পর্যায়ে উপস্থিত হই, এবং তখন যদি ভিকটিম ব্যাক অফ করে, দুঃসাহসী হতে হবে। এবং এই যে সামাজিক ট্যাবু যেটা আছে, এই ট্যাবুকে ভাঙতে হবে। পুলিশ প্রধান আরও জানান, আধুনিকতাকে পুঁজি করে দেশে সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে। নারীরা বেশি হয়রানির শিকার হলেও ভুক্তভোগী সবাই, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রও ভুক্তভোগী হচ্ছে। গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টাও করছে কেউ কেউ। সবাইকে ঝুঁকি সম্পর্কে জানতে হবে, মানে ঝুঁকি না জেনে এখানে যাওয়া ঠিক হবে না। আর এটা এমন জিনিস যে আপনার কোনো ব্যক্তিগত তথ্য হতে পারে, পরিচিত হতে পারে, একটা সেন্সিটিভ ইনফরমেশন হতে পারে, একটা সেন্সিটিভ ফটোগ্রাফ হতে পারে। যদি একবার এটা এই সামাজিক মাধ্যমের দুনিয়ায় ছড়িয়ে পড়ে, তাহলে এটা কোটি কোটি মানুষের কবজায় চলে যায়। পুলিশ সদর দফতরে আয়োজিত এই অনুষ্ঠানে সাইবার জগতে সবাইকে সতর্ক থাকারও অনুরোধ জানান ডক্টর বেনজির আহমেদ। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে টিকটক ব্যবহার করে প্রতারণা এবং নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করে অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম আব্দুর রাকিব। সংবাদ ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, দীর্ঘদিন ধরে রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। বিশেষ করে নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন এই রাকিব। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কার্যক্রম সে এডিট করে বা ভিডিও কন্টেন্টগুলো সে এডিট করে সে নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করতো এবং সে এগুলো ইমো হোয়াটসঅ্যাপ, তারপরে তার যে নিজের যে টিকটক যে পেজ, এর মাধ্যমে সে ছড়িয়ে দিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফুলে ফুলে ভরে ওঠে প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকের মরদেহ। দুপুরে মরদেহ নেওয়ার আগেই সেখানে সমবেত হন তার সহপাঠী, ছাত্রছাত্রী ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় প্রখ্যাত এই সাহিত্যিকের কর্মময় জীবনের উপর আলোকপাত করেন তারা। বাদ জোহর বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে লাইব্রেরির দক্ষিণ পাশে তাকে দাফন করা হবে। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে রাজশাহীর নিজ বাসায় মারা যান অধ্যাপক হাসান আজিজুল হক। 1939 সালে 2 ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহণ করেন তিনি। 1973 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন হাসান আজিজুল হক। কর্মময় জীবনে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার, 21 পদক ও স্বাধীনতা পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন প্রখ্যাত এই সাহিত্যিক। দিন বেঁচে থাকবো, স্যারকে আমরা স্মরণে রাখবো, স্যারকে আল্লাহ বেহেশত নসিব করুক। ভীষণ রকম প্রাণের মানুষ, আর উনি তো ওনার দু হাতে সবাইকে সবসময় কাছে টেনে নিয়েছেন। তিনি কিন্তু একটা বিরল প্রতিভার অধিকারী ছিলেন। সেটি হলো যে তিনি গল্প উপন্যাসে যা লিখেছেন, বাস্তবে কিন্তু সেই লেখাটাকে কর্মে পরিণত করে দেখিয়েছেন। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। মার্জিন ঋণে বড় ছাড় দেওয়ায় আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে ব্যাপক উত্থান চলছে। সেই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বাড়ছে। দুপুরের আগেই প্রধান মূল্য সূচক DACX 105 পয়েন্ট বেড়ে 7000 পয়েন্ট অতিক্রম করেছে। একই সাথে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বাড়ছে। এদিকে ডিএসইর ওয়েবসাইটে আজ 11টি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। কেয়ারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের জাহাজটি সকালে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। পর্যটকবাহী জাহাজটি ফিরে আসার পর নৌ রুট নিরাপদ কিনা তা বিবেচনা করে পরবর্তীতে পর্যটকবাহী অন্যান্য জাহাজ চলাচলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এই খাতে ব্যবসায়ীরা জানান, করোনা মহামারী, প্রতিকূল আবহাওয়া ও সেন্ট মার্টিন জেটি চলাচলের অনুপযোগী থাকায় দীর্ঘদিন পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারেনি। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবস্থা খাতে অনেক ক্ষতি হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। পারস্পরিক তিক্ততা দূর করতে দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকের শুরুতে বাইডেন বলেন, দুই দেশেরই দায়িত্ব পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও যেন প্রকাশ্যে সংঘাত না হয় তা নিশ্চিত করা। এ সময় পুরনো বন্ধু বাইডেনকে দেখে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন শি জিনপিং। উভয় দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন চীনা প্রেসিডেন্ট। দুদেশের শক্তিশালী সম্পর্ক করোনা মহামারী ও জলবায়ু পরিবর্তন জনিত চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করে বেইজিং। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর শি জিনপিং এর সাথে এবারই প্রথম বৈঠকে বসলেন জো বাইডেন। উভয় নেতা এমন এক সময় এই বৈঠকে বসলেন যখন তাইওয়ান, হংকং এবং উইঘুরদের সাথে বেইজিং এর আচরণ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক ক্রমাগত খারাপ হচ্ছে। এবারে থাকছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ভোলায় প্রথমবারের মতো ব্রি হাইব্রিড 6 জাতের আমন ধান চাষ করে সফল হয়েছেন চাষিরা। এই ধান চাষে ক্ষেতে রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয় আর কম খরচে বেশি ফসল হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। আগামী বছর আরও বেশি জমিতে এই জাতের ধান চাষ করতে আগ্রহী হচ্ছেন তারা। ব্রি হাইব্রিড 6 জাতের ধান রোপণের 120 দিনের মধ্যে ধান কাটার উপযোগী হয়। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এই জাতের ধানে হেক্টর প্রতি 7.15 মেট্রিক টন ফলন পাচ্ছেন কৃষকরা। এবারে পার্টেক্স খেলার খবর। কলম্বোতে 4 জাতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওঠার মিশনে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ড্র করলেই শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেবেন জামাল ভুঁইয়ারা। বাংলাদেশের কোচ ম্যারিও লেমোস বলেছেন, লঙ্কানদের বিপক্ষে শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে তাদের। রেসকোর্স স্টেডিয়ামে রাত 9:30টায় শুরু হবে ম্যাচটি। এসএম আশরাফের রিপোর্ট। কঠিন সমীকরণ 4 দলের জন্যই। প্রত্যেকেরই রয়েছে ফাইনালে খেলার সম্ভাবনা, আবার বাদও পড়ে যেতে পারে যে কেউ। 4 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে বাংলাদেশ, সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিশেলস। অন্যদিকে শ্রীলঙ্কা আর মালদ্বীপ তাদের শেষ ম্যাচ জিতলে খুলে যাবে ফাইনালের দরজা। তবে জামাল ভুঁইয়ারা চাপমুক্তভাবেই খেলতে নামতে পারেন, শুধু ড্র করলেই ফাইনাল নিশ্চিত তাদের। এটা আমাদের শেষ ম্যাচ। আমরা এমন একটা অবস্থায় আছি, ফাইনালে যেতে হলে আমাদের পয়েন্টের প্রয়োজন। প্রতিটি বিভাগের দিকেই দৃষ্টি আছে এবং জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের আরও বেশি শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে 18 ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে 12টিতে, হার 4 ম্যাচে আর ড্র 2 বার। এর মধ্যে কলম্বোতে সবশেষ 2টি ম্যাচই হার নিয়ে মাঠ ছাড়েন তপু বর্মনরা। তবে অধিনায়ক জামাল ভুঁইয়া আত্মবিশ্বাসী। ছেলেরা এখন বেশি ক্ষুধার্ত। ওই জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে যে আমরা এই টুর্নামেন্টে কিছু করতে পারি। আমরা জিততে চাই, তবে শ্রীলঙ্কার প্রতি শ্রদ্ধা আছে। নিজেদের মাটিতে স্বাগতিকরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার প্রমাণ তারা গ্রুপ পর্বেই দিয়েছে। মালদ্বীপের বিপক্ষে 4 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত সমতা নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা। অবশ্য পরের ম্যাচে সিশেলসের কাছে 1-0 গোলে হার মানে তারা। এসএম আশরাফ, এটিএন বাংলা।
বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে আগামীকাল ভোরে মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। এই অঞ্চল থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর টেবিলের 2 নম্বরে থেকে বিশ্বকাপ প্রায় নিশ্চিত দুবারের শিরোপা জয়ীদের। কার্ড নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না ব্রাজিলের ডিফেন্ডার ক্যাসিমেরো। উরুর ব্যথায় একাদশে রাখা হচ্ছে না পিএসজি তারকা নেইমারকেও। অন্যদিকে টানা 26 ম্যাচে অপরাজিত আকাশি সাদা জার্সিধারীরাও। হাঁটুর ইনজুরি কাটিয়ে এই ম্যাচে একাদশে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তাই বাইরে থাকতে পারেন পাউলো দিবালা। শঙ্কা আছে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে নিয়েও। আর্জেন্টিনার সান হুয়ানে ভোর 5:30টায় শুরু হবে ম্যাচটি। পাকিস্তানে অনুশীলনে যোগ দিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। এর আগে বিশ্রামে থাকায় সোমবার প্রথম দিনের প্রস্তুতিতে অংশ নেননি তিনি। সকালে মিরপুর ক্রিকেট একাডেমিতে ব্যাটে বলে ঘাম ঝরান ফকর জামান, শাহিন শাহ আফ্রিদিরা। এদিকে পাক অধিনায়ক বাবর আজম এবং সাবেক দলপতি শোয়েব মালিকও ঢাকায় পৌঁছেছেন। তবে করোনা পরীক্ষা নেগেটিভ হওয়ার পরে দলের অনুশীলনে যোগ দিতে পারবেন তারা। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আগামী শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই, সংসদে আইনমন্ত্রী মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক স্থানে সহিংসতার সীমা ছাড়িয়ে গেছে বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। বস্তিবাসীকে করোনার টিকা দেওয়া শুরু, বেশিরভাগ মানুষকে ভ্যাকসিনেশনের পর বুস্টার ডোজের বিষয়ে চিন্তা ভাবনা। এবং শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায়ের পথে প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।